ম্যাথটাই আছে। আচ্ছা, তো এই ম্যাথটাতে আহ, এটা তো টর্ক দিয়ে হওয়ার কথা। আচ্ছা, এটা মানে যেভাবে অ্যান্সার দেওয়া এই ক্ষেত্রে এটা জড়তার ভ্রামক দিয়ে তোমরা অ্যান্সারটা লিখিও। আর আমাদের টর্কের টর্কের যে বিষয়টা, তাহলে তো এক এক দিন। সো আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে আই আলফা। তো এখন এখন দেখো এইখানে আমাদের এই যে এইখানে যেহেতু দুইটা বস্তুরই কৌণিক ত্বরণ হচ্ছে 10, তার মানে আমাদের টর্ক আমাদের কার উপরে নির্ভরশীল? টর্ক তখন আই এর উপরে নির্ভরশীল আর কি। যার আমাদের জড়তার ভ্রামক বেশি হবে, সমান পরিমাণ ঘূর্ণন সৃষ্টি করতে তার উপর বেশি বল প্রয়োগ করা লাগবে আর কি। তো যার টর্ক, এটা তো এইভাবে হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এটা যদি না মিলে তোমরা এটা এই যে এই টাইপের যে যেগুলা যেগুলো প্রশ্ন আছে যে কোন বস্তুটা বেশি ঘুরবে, তোমরা এগুলো জড়তার ভ্রামক দিয়ে অ্যান্সার করিও। আর টর্ক দিয়া ম্যাথ হয়, এইরকম ম্যাথ যদি আমি পাই ওইটা এখন আমি তোমাদের এনে সলভ করে দিব। তোমরা এগুলো জড়তার ভ্রামক দিয়ে লিখিও। আর আমাদের আরেকটা ম্যাথ ছিল, ওইটা কোথায়, এইটা ছিল না? হ্যাঁ। আচ্ছা, তো এইটার আমাদের এখানে কি বলছে, ক নম্বর আমরা যদি সলভ করি, 60 কেজি ভরে একজন নৃত্যশিল্পীকে দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন, তাহলে তার ওমেগা ওয়ান হচ্ছে 20 RPM। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করলেন। সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মানে সঙ্গীতের সাথে তাল মেলাতে মিনিটে 30 বার ঘুরতে হয়, তাহলে ওমেগা টু হচ্ছে 30 RPM। তো এনা জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করতে বলছে। আমরা জানি কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি হবে এটা? এটা কি? এটা হচ্ছে I1 ওমেগা ওয়ান, I2 ওমেগা টু, আমরা তো এটা জানি। তাহলে I2/I1 সমান হবে ওমেগা ওয়ান ডিভাইড বাই ওমেগা টু। দেখো, যেহেতু ওমেগা ভাগ আকারে আছে তো একই একক রাখলে সমস্যা নাই। তোমরা যে 2 পাই/60 দ্বারা যে ভাগ করে দিবা, উপর নিচ থেকে 2 পাই/60 চলে যাবে। সো আমাদের একই একক রাখলে সমস্যা নাই। সো এটা হবে আমাদের 2/3। তাহলে I2 হচ্ছে 2/3 I1। এটা কি তোমাদের আসছিল? হ্যাঁ। ওকে। এরপরে আমাদের যেটা বলছে যে নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। সো কৌণিক গতিশক্তির সূত্র কি? হাফ আই ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তো এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে E2/E1 তাহলে কি হবে? E2/E1 হবে হাফ I2 ওমেগা টু স্কোয়ার। এটা হবে হাফ I1 ওমেগা ওয়ান স্কোয়ার। তো হাফ হাফ বাদ। আচ্ছা, I2/I1 এটার আমাদের মান কত? এর মান হচ্ছে 2/3, তাই না? I2/I1 এর মান হচ্ছে 2/3। 2/3। তাহলে আমরা এখানে I2/I1 সমান 2/3 লিখতে পারি। আর আমাদের কি আছে? ওমেগা টু ডিভাইড বাই ওমেগা ওয়ান, এটার উপরে স্কোয়ার। ওকে। তাহলে এখানে আমাদের 2/3 ওমেগা 2 বাই, এটা হবে 30/20। সো এটা 2/3 আর এটা 3/2, তাহলে 9 ডিভাইড বাই
ফোর, এটাই তো হয়। তাহলে উপরে কত? উপরে তিন, নিচে হচ্ছে দুই, এটা থাকে না? এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা আমাদের কত হবে? 1.5। তাহলে E2 1.5 ইন্টু E1। এবং আমাদের প্রশ্নটা যেটা জিজ্ঞেস করছে যে আমাদের দ্বিতীয় যে কৌণিক গতিশক্তি বা পরিবর্তিত যে কৌণিক, এটা আমাদের দ্বিগুণ হবে কিনা। সো এটা দ্বিগুণ হবে না, এটা 1.5 গুণ হবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যদি এটা আমরা বুঝি, তো আজকে আমাদের যে লেকচারে যেটা মেইন টপিক, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এইটা আমরা আজকে করব। তো কেন্দ্রমুখী বল কি আসলে? কেন্দ্রমুখী বল হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও, এটা আমি তোমাদের বলতেছি। তো কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, ধরো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে। আরে ধর, ধরো একটা বস্তু এই বৃত্তাকার পথে, এম ভরের একটা বস্তু এইখান থেকে, এম ভরের একটা বস্তু, সে যদি ভি বেগ নিয়ে, সে যদি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে সে সে যদি ঘুরে, তাহলে এই বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ কি হবে বলো তো? দেখো, কেন্দ্রমুখী ত্বরণ বলতে তার কেন্দ্র বরাবর ত্বরণ যদি এ হয়, এটা হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণের একটা আমরা সূত্র শিখছিলাম, আলফা আর, তাই না? আলফা হচ্ছে এখানে কৌণিক ত্বরণ। এবং আমরা আরো একটা সূত্র শিখছি, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এইটা তোমাদের মনে আছে? হ্যাঁ। হ্যাঁ। তো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, আর রৈখিক ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অথবা এ ইজ ইকুয়াল টু আলফা আর। এখানে যে রৈখিক ত্বরণ, এটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণও বলে থাকি। আচ্ছা, তো আমরা যখন রৈখিক গতির যখন নিউটনের সূত্রগুলো যখন পড়ছিলাম, তখন আমরা একটা জিনিস তো পড়ছি যে ত্বরণ সৃষ্টি করার জন্য অবশ্যই কোনো একটা বলের প্রয়োজন, তাই না? হুম। তো এইখানে একটা বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, তারও তো একটা ত্বরণ আছে, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো একটা বস্তুর উপর ত্বরণ তো এমনি এমনি সৃষ্টি হবে না, সেইখানে অবশ্যই একটা বল প্রযুক্ত থাকতে হবে নিউটনের সূত্র অনুযায়ী। যদি বল প্রযুক্ত না থাকে, তাহলে সেইখানে তো ত্বরণ সৃষ্টি হবে না। যেহেতু এখানে ত্বরণ আছে, সেহেতু এখানে অবশ্যই একটা বলও ক্রিয়াশীল। ওকে। এবং আমরা আরো একটা জিনিস আমরা পড়ছি, যে জড়তা আমরা যখন পড়ছিলাম, আমরা যখন জড়তা পড়ছি, তখন আমরা এই জিনিসটা তো পড়ছি যে স্থির বস্তু স্থির, এবং এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগেই সরল পথে চলতে থাকবে। তার মানে একটা বস্তুর বেগের পরিবর্তন করার জন্য অবশ্যই বল প্রয়োজন হয়। তো এইখানে দেখো, একটা বস্তু যখন বৃত্তপথে ঘুরতে থাকে, সে যেই পথেই থাকুক না কেন, সব সময় তার বেগ ওই বৃত্তপথের স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা, যে একটা বস্তু যেইখানেই থাকুক না কেন, আহ, তার বেগ সবসময় ওই বৃত্তপথের স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে। মানে একটা বস্তু যখন বৃত্তপথে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান
এই জিনিসটা ভালো মতো জেনে রাখবো যে একটা বস্তু যখন বৃত্তপথে যখন ঘুরে, তখন ওই বৃত্তপথের তার বেগের অভিমুখ সবসময় চেঞ্জ হয়। আচ্ছা, বেগের অভিমুখ, বেগ তো একটা ভেক্টর রাশি, তাই না? বেগের তো মানও আছে, দিকও আছে। তো বেগ দুই ভাবে পরিবর্তন হইতে পারে, একটা বেগের মানের পরিবর্তন হইলে বেগ পরিবর্তন হইতে পারে, অথবা যদি বেগের দিকেরও পরিবর্তন হয় তাও কিন্তু বেগের পরিবর্তন ঘটে, কারণ এটা ভেক্টর রাশি এবং এটা বেগ, মান এবং দিক উভয়ের উপরই নির্ভরশীল। তাহলে এইখানে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, এটার জন্য একটা বল প্রয়োজন। এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে তো এইটা আমরা শিখছি, এবং একটা বস্তুতে ত্বরণ সৃষ্টি করার জন্য অবশ্যই একটা বলের প্রয়োজন। তো এইখানে আমাদের দুইটা জিনিসই ঘটতেছে, একটা বেগেরও পরিবর্তন হচ্ছে, ত্বরণেরও সৃষ্টি হচ্ছে। তো এইখানে তাহলে অবশ্যই এই বস্তুটার উপর অবশ্যই একটা বল ক্রিয়াশীল, কারণ বল ক্রিয়াশীল না হলে এই ঘটনাগুলো ঘটতো না। তার মানে এই বস্তুর উপর এই পর্যন্ত কি বুঝছো? বুঝছো নাকি বলো? ওকে। তো এম ভরের একটা বস্তু যদি এই বৃত্তপথে যদি ঘূর্ণায়মান থাকে এবং তার ত্বরণ যদি এ হয়, তাহলে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল তাহলে কি হবে? এম এ হবে, এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, তো দেখো এই ত্বরণটা কিন্তু, এই যে আমি এখানে তোমাদের ডিরেকশনও লিখে দিছি, সব সময় কেন্দ্রের দিকে কাজ করে। সো বস্তুটির কেন্দ্র অভিমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এবং তাহলে এর উপর ক্রিয়াশীল বল আমাদের কি হবে? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে এর মান তো হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এফ এর মান হবে এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা দেখো, আরেকটা জিনিস বলো, আহ একটা বস্তুর উপর ত্বরণ কোন দিকে সৃষ্টি হয়? বলের দিকে। হ্যাঁ, তাহলে একটা বস্তুর উপর ত্বরণ যদি বলের দিকে সৃষ্টি হয়, এখানে ত্বরণটা কাজ করতেছে কেন্দ্রের দিকে, তাহলে এখানে যেমন ক্রিয়াশীল বলটা এটাও কাজ করবে কেন্দ্রের দিকে। ওকে। তো এইখানে, আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বুঝবা। আচ্ছা দাঁড়াও, এটা আমি তোমাদের আরেকটা পেজে নিয়ে গিয়ে বুঝাই। কই গেল রে? আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করো তো। ওকে, আচ্ছা wait, একটা বৃত্ত নিয়ে আসি। হ্যাঁ, এখন এইখানে
দেখো, ধরো এটা আমাদের একটা বৃত্ত, এইখানে আমাদের বস্তুটা আছে, আর একবার এইখানে আছে, আর একবার এইখানে আছে, আর একবার এইখানে আছে। তো এই বিন্দু থেকে তার বেগ কোন দিকে ক্রিয়াশীল? তার বেগ কিন্তু এই বৃত্তপথের স্পর্শক বরাবর বাইরের দিকে ক্রিয়াশীল, মানে এই বিন্দুতে তার বেগ হচ্ছে এই দিকে ক্রিয়াশীল, এই বিন্দুতে তার বেগ হচ্ছে এই দিকে ক্রিয়াশীল, এই বিন্দুতে তার বেগ হচ্ছে এই দিকে ক্রিয়াশীল, আর এই বিন্দুতে তার বেগ হচ্ছে এই দিকে ক্রিয়াশীল। আচ্ছা, এখন এই বস্তুর উপর সব বিন্দু থেকেই কেন্দ্রের অভিমুখে যে আকর্ষণ বলটা, এটা কত? mv² বাই আর। সো এই বলটাকে আমাদের বলা হয় কেন্দ্রমুখী বল, কারণ এটা আমাদের ওই বস্তুর উপর কেন্দ্রের দিকে কাজ করে। এটা আমরা বুঝলাম ত্বরণের দিক থেকে, কারণ একটা বস্তুর উপর বল যেদিকে কাজ করে ত্বরণও সেই দিকেই কাজ করে। ওকে, এখন হচ্ছে যে, আচ্ছা, ধরো যে একটা বস্তু গতিশীল। তো এর উপর একটা বল প্রয়োগ করে তাকে গতিশীল করা হয়েছে। এখন বলটা যদি উইথড্র করা হয় বা বলটা যদি তুলে নেওয়া হয়, তাহলে ওই বস্তু কোন দিকে চলবে? ওই বস্তু চলবে সে যেই দিকে সে গতিশীল ছিল সেই দিকে, তার মানে তার বেগের দিক যেই দিকে, সে মূলত ওই দিকেই চলতে থাকবে, তাই না? হ্যাঁ। এখন ধরো যে এই এই যে আমাদের ভরের এই বস্তুটা এই বৃত্তপথে সে চলতেছে। হঠাৎ করে ধরো তুমি এইখানে একটা দড়ি বেঁধে তুমি এই বস্তুটাকে ঘুরাইতেছো। তো এইখানে এই কেন্দ্রমুখী বলটা কে উৎপন্ন করতেছে বলো তো? কেন্দ্রমুখী বলটা উৎপন্ন করতেছে দড়ির টান। তো দড়ি যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, তাহলে কি হবে? ধরো যে আমাদের এই যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ধরো যে এ পয়েন্টে যদি দড়িটা ছিঁড়ে যায়, তার মানে যখনই দড়ি ছিঁড়ে যাবে এই তখনই কিন্তু সাথে সাথে ওই বস্তুর উপর বলের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, তাই না? কারণ এই বল আমাদের কাজ করতেছে তো দড়ির মাধ্যমেই। যদি দড়ি ছিঁড়ে যায় বা তুমি যদি অন্য কোনো মাধ্যমে এই যে কেন্দ্রমুখী বলটা প্রয়োগ করো, যদি বল বন্ধ হয়ে যায়, তাহলে এই বস্তুটা আমাদের রৈখিক বেগের নিয়ম অনুসারে বেগ যেই দিকে সেই দিকেই তো চলতে থাকবে। তার মানে যদি এখানে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, সে কিন্তু নিচে পড়ে যাবে না, সে সোজা এই দিক বরাবর ছিটকে যাবে। তোমরা এগুলো রিয়েল লাইফেও দেখতে পারবা। তুমি যদি খুব জোরে একটা একটা বস্তুকে যদি ঘুরাও, যদি সুতাটা যদি হাত থেকে ছিটকে যায় বা সুতা যদি ছিঁড়ে যায়, তাহলে বস্তুটা কিন্তু নিচে পড়ে যায় না, সে কিন্তু ওই দিক বরাবর অনেক দূরে চলে যায়, রৈখিক বেগ বরাবর অনেক দূরে চলে যায়। তো সে যে পয়েন্টেই তার মধ্যে কেন্দ্রমুখী বলের ক্রিয়া বন্ধ হয়ে যাক না কেন, সে ওই বিন্দু থেকে রৈখিক বেগের দিক আমাদের কোন দিকে হয়? রৈখিক বেগের দিক কোন দিকে বলো? তো আমাদের এটা হচ্ছে কোনো বিন্দু থেকে স্পর্শক বরাবর বাইরের দিকে। তো যদি আমাদের বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়,
এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এই বলটা যেহেতু কেন্দ্রের দিকে কাজ করে সেহেতু একে আমরা বলবো কেন্দ্রমুখী বল। তাহলে এখানে আমাদের কেন্দ্রমুখী বল তাহলে কি হবে? এটা হচ্ছে এফ সি দ্বারা এটাকে প্রকাশ করা হয়, সেন্ট্রিপিটাল ফোর্স। তো এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ভি মানে কি? ভি মানে হচ্ছে ওমেগা আর। উপরে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে আর। তাহলে এফ সি এর আরেকটা আমাদের সূত্র কি হচ্ছে? এম ওমেগা স্কোয়ার আর। এইখানে ওমেগা হচ্ছে তার কৌণিক বেগ। আচ্ছা, এখন দেখো এখানে যে আমাদের সব সময় যে সুতার মাধ্যমে বা হাতের মাধ্যমে কোনো একটা বস্তুকে ঘোরাইতে হবে তা না, আমাদের কেন্দ্রমুখী বল আরো অনেকভাবে সৃষ্টি হইতে পারে। যেমন সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী তো ঘূর্ণনশীল, এইখানেও আমাদের কেন্দ্রমুখী বল আছে। তারপরে আমাদের নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ যে ঘূর্ণনশীল, এখানেও কেন্দ্রমুখী বল আছে। এইখানে কেন্দ্রমুখী বলগুলা কে উৎপন্ন করে বলতে পারবা? ধরো যে সূর্যের চারপাশে যে পৃথিবী যে যে ঘুরতেছে, এইখানে কেন্দ্রমুখী বল কে উৎপন্ন করতেছে? একটা বস্তুকে সুতায় বেঁধে যদি আমরা বৃত্তপথে ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল তৈরি করে সুতার টান। কিন্তু সূর্যের চারপাশে যে পৃথিবী যে ঘুরতেছে এরা তো সুতার মাধ্যমে যুক্ত না, তাহলে এইখানে কে কেন্দ্রমুখী বলটা উৎপন্ন করে? এমজি। এমজি বলতে এইখানে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল। জি M1 M2 ডিভাইড বাই আর স্কোয়ার, এইটা মহাকর্ষ বলটা আমাদের এইখানে কেন্দ্রমুখী বলের উৎপন্ন করে। ওকে, তাহলে আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা বুঝলাম। আর আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এইটার আরেক নাম হচ্ছে কেন্দ্রমুখী বল, বা এটার আরেকটা নাম হচ্ছে অভিকেন্দ্র বল। তো যেহেতু এটা আমাদের এক প্রকার বল, সো এর একক মাত্রা সব আগের মতোই, এখানে আমাদের স্পেশাল কিছু নাই। আচ্ছা, এটা তোমরা ভালোভাবে একটু মাথায় রাখো যে এখানে বেগটা কোন দিকে অ্যাকচুয়ালি ক্রিয়া করতেছে। এই এগুলো কি লিখে নিছো? না, লিখে নাও নাই? না। তো লিখে না নিলে একটু পরেই তো আবার এগুলো লাগবে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। ধরো এটা আমাদের একটা বৃত্ত। তো
দেখো এখানে আমাদের কি বলছে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, অথবা তোমাদের আরেক ভাবে এই প্রশ্নটা করতে পারে কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল। এটা ব্যাখ্যা করো, মানে এর দ্বারা কোনো কাজ হয় না। এর দ্বারা কেন কাজ হয় না, একটু একটু চিন্তা করো তো। এইখানে কারণ স্মরণ নাই। না না, স্মরণ তো আছে। কেমনি আছে? তো এ তো ঘুরতেছে। স্মরণ তো অবশ্যই আছে। আচ্ছা দেখো, আমাদের আমাদের নর্মালি আমাদের কাজের সূত্র কি? তো একটা বস্তু যে এইখান থেকে যে এইখানে যে আসতেছে তার কি স্মরণ হইতেছে না? তার রৈখিক স্মরণ হইতেছে, কৌণিক স্মরণ হইতেছে। দেখো তার রৈখিক স্মরণ হচ্ছে এতটুক, আর এইখানে কৌণিক স্মরণ হচ্ছে সে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে এটা। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এফ এস কস থিটা। আচ্ছা, তো একটা বস্তুর স্মরণ কোন দিকে হয়? কোন বস্তুর স্মরণ হয় সবসময় বস্তুটা যেদিকে ক্রিয়াশীল, সরি, যেই দিকে ওই বস্তুটা গতিশীল সেই দিকে সবসময় বস্তুর গতির অভিমুখ। এইগুলো তো আমরা নর্মাল সেন্স থেকেই তো জানি যে একটা বস্তু যেই দিকে যাবে ওই দিকেই তো তার স্মরণ হবে। তাহলে একটা কোনো বস্তু স্মরণ হচ্ছে তার গতির অভিমুখে। তো এখন এইগুলো পয়েন্ট গুলো কি বাঁকা হয়ে গেছে? আচ্ছা wait। আচ্ছা ধরো এই বস্তুটা এই জায়গায় আছে, তাহলে এইখানে তার গতির অভিমুখটা কি হবে? এই বস্তুতে এই বিন্দুতে আমরা যেটা স্পর্শক আঁকবো এইটা, না? আমরা যদি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকি তাহলে এইটা হবে তার গতির অভিমুখ। আর এই দিকে হচ্ছে কেন্দ্রমুখী বলের দিক, এম ভি স্কোয়ার বাই আর। ওকে। তো এই এই থিওরিটা তো তোমাদের অবশ্যই জানা আছে যে আমরা যেই বিন্দুতে স্পর্শক আঁকবো ওই বিন্দু থেকে আমরা যদি বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখা আঁকি তাহলে ওই যে আমাদের ব্যাসার্ধটা এবং বৃত্তের স্পর্শক এরা পরস্পর লম্ব হবে। মানে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বুঝছো এটা? বুঝছি। তুমি যে কোনো বিন্দুতেই স্পর্শক আঁকো না কেন, ওই ওই বিন্দু থেকে যে তুমি যে ব্যাসার্ধটা আঁকবা সেইটা হবে ওই স্পর্শকের উপর লম্ব। এটা সকল বিন্দুর ক্ষেত্রেই সত্য। তাহলে এখন দেখো বল এবং গতির অভিমুখ পরস্পর 90 ডিগ্রি। তো আমরা জানি যে গতির অভিমুখ যেই দিকে সরণও সেই দিকে। তাহলে বল এবং আমাদের আলটিমেটলি সরণের মধ্যে কোণ হচ্ছে কত ডিগ্রি? কোন হচ্ছে তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে কস 90 হলে কি কাজ হবে নাকি হবে না? কাজ হয়ে যাবে জিরো। হ্যাঁ। তো এখানে তোমরা যেটা লিখবা যে কেন্দ্রমুখী বল সব সময়
লম্বভাবে কাজ করে। সুতরাং লম্ব দিকে কাজ করায় বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না। এরপরে তোমরা লিখবা যে এই সূত্র অনুযায়ী তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য। তোমরা এখানে সূত্রটা কিন্তু উল্লেখ করে দেওয়া লাগবে। ওকে, তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা হচ্ছে কাজ শূন্য। আচ্ছা, এগুলো তো আশা করি বুঝছো। এরপরে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, সরি সেন্ট্রিফিউগাল ফোর্স। আমাদের আগেরটা ছিল সেন্ট্রিপিটাল, এটা ছিল সেন্ট্রিফিউগাল। ওকে, এখন আমরা তো জানি যে নিউটনের থার্ড ল অনুসারে যদি কোনো জায়গায় যদি একটা বল থাকে তাহলে সেইখানে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল থাকবে। তো এইখানে ধরো যে কোনো একটা এম ভরের বস্তু, সে এই বৃত্তপথে, তার রৈখিক বেগ হচ্ছে ভি, সে যদি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে সে যদি ঘুরে তাহলে তার এফ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আমরা এটা জানি। আচ্ছা, এখন এই বস্তুর উপর কেন্দ্রের দিকে এফ বল কে, এইখানে এইখানে আমাদের কেন্দ্রমুখী বলটা কে উৎপন্ন করতেছে? মূলত এখানে কেন্দ্রমুখী বল উৎপন্ন করতেছে তুমি এই যে কেন্দ্রে তুমি যে হাত দিয়ে বা সুতার মাধ্যমে যে বস্তুটাকে তুমি ঘুরাইতেছো, এই হাত বা সুতা মূলত কেন্দ্রমুখী বলটা উৎপন্ন করতেছে। তাহলে এইখানে কোন একটা বস্তুর উপর কেন্দ্রমুখী বল বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে। এইখানে আমাদের কেন্দ্রমুখী বল উৎপন্ন করতেছে আমাদের কেন্দ্রে থাকা বস্তুটা, মানে তোমার হাত হইতে পারে, অথবা সুতার মাধ্যমে সুতার টানও হইতে পারে, বস্তুটির উপর বাইরে থেকে প্রযুক্ত হয়। ওকে, এখন ধরো তুমি হাত দ্বারা বা সুতার মাধ্যমে তুমি এই বস্তুটাকে ঘুরাইতেছো। তো যেহেতু বস্তুটা তোমার সুতার মাধ্যমে বা হাতের মাধ্যমে একটা বল অনুভব করতেছে, তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে অবশ্যই ওই বস্তুটাও তোমার হাতের উপর বা সুতার উপর অবশ্যই একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তাই না? হুম। তাহলে যে বস্তু এই যে কেন্দ্রমুখী বল প্রয়োগ করে, কেন্দ্রমুখী বল প্রয়োগ করে, এখানে আমাদের ঘূর্ণায়মান বস্তুটাও
আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো এইখানে, যেহেতু কেন্দ্রমুখী বল ওই বস্তুটা থেকে কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, তাহলে কেন্দ্র বিমুখী বল অবশ্যই এই যে এম ভরের বস্তুটা কেন্দ্রের মধ্যে যে অবস্থিত তার উপরে দিবে কেন্দ্রের বাইরের দিকে। কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া তো আমাদের পরস্পর উল্টো দিকে কাজ করে। তাহলে এটা হবে আমাদের, এটাকে এফ রিয়াকশন অথবা এফ আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন তাহলে এটা যদি এফ সি হয়, এফ সি কার উপরে ক্রিয়াশীল, মানে কেন্দ্রমুখী বলটা কার উপরে ক্রিয়াশীল আর কেন্দ্র বিমুখী বলটা কার উপরে ক্রিয়াশীল? বলো। মুখী বলটা কি বস্তু? আরো তাহলে আমার, আচ্ছা আমি বলি, হয়তো তোমাদের এখানে নেট প্রবলেম হইতেছে, দেখো আমি তো এখানে লিখেই দিছি। তাহলে কেন্দ্রমুখী বল কাজ করে আমাদের ঘূর্ণায়মান বস্তুর উপর, আর কেন্দ্র বিমুখী বল কাজ করে আমাদের যে যে বস্তুটা কেন্দ্রমুখী বল উৎপন্ন করতেছে তার উপর। ওকে, এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি এটা।